স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি অ্যামাজন বাংলাদেশের বিনিয়োগে আগ্রহে শঙ্কায় পড়েছে ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে শঙ্কিত না হয়ে টিকে থাকতে স্বচ্ছভাবে ব্যবসা করার পরামর্শ দিচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন বা ই ক্যাব। আর তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলছেন, গুছিয়ে ব্যবসা করলে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আজ আমরা আলোচনা করব ই কমার্স ব্যবসা নিয়ে। এনে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ই ক্যাবের সাবেক সভাপতি রাজীব আহমেদ এবং দারাজ.com-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ঘরে বসে পছন্দের পণ্য হাতে পেতে বাড়ছে অনলাইন বেচাকেনা। 2016 সালে অনলাইনে বিক্রি হয় 1000 কোটি টাকার পণ্য। 2017 সালে তা বেড়ে দাঁড়ায় 1800 কোটি টাকা, আর 2018 সালে 4000 কোটি টাকা। আগামী বছরে দেশের ই কমার্সে যুক্ত হচ্ছে $1 ট্রিলিয়ন প্রতিষ্ঠান অ্যামাজন। অ্যামাজনের কারণে ক্রেতা কমার আশঙ্কা করছেন দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা। যারা ছোট ব্যবসায়ী আছে তাদের সাথে হয়তো অ্যামাজনের সাথে পাল্লা দিয়ে এভাবে টিকে উঠতে পারবে না। এখন অন্যদের প্রোডাক্ট নিয়ে এসে যারা সেল করতেছে তাদের জন্য প্রাইসিং একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সমস্যা হয়ে যাবে যখন যে আমি 100 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে 80 টাকায় বেচবো কাস্টমারের কাছে। ই ক্যাব মনে করে অ্যামাজন আসলে বিনিয়োগের সঙ্গে আস্থা বাড়বে দেশের ই কমার্সে। আর দেশের উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রয়োজন সঠিক নীতিমালা। প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের বড় প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা করতে হবে স্বচ্ছতার সঙ্গে। অ্যামাজন হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে বড় 3-4টা কোম্পানির একটা। আমাদের যারা মার্কেট প্লেস রয়েছে তাদের একটা কম্পিটিশনের ব্যাপার আসলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তথ্য প্রযুক্তি মন্ত্রী মনে করেন দেশের উদ্যোক্তাদের কথা মাথায় রেখেই ই কমার্স নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অ্যামাজনকে ওই নীতিমালা অনুসরণ করেই বিনিয়োগ করতে হবে। আমার বিনিয়োগ নীতিমালা আছে, ওই নীতিমালা অনুসরণ করবে। আমাদের ডিজিটাল কমার্স নীতিমালাও আছে, সেখানেও বলা আছে কেউ যদি ডিজিটাল কমার্সে বিনিয়োগ করতে চায় তার কি করার দরকার আছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব সৈয়দ মুস্তাহিদুল হক এবং জনাব রাজীব আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছে, ধন্যবাদ। জনাব হক, প্রথম প্রশ্ন আপনাকে শুরু করতে চাই। একটি বিদেশি কোম্পানি হিসেবে আপনার কাছে জানতে চাই, আরেকটি বড় বিদেশি কোম্পানি বাংলাদেশের বাজারে প্রবেশ করবার ইচ্ছা প্রকাশ করেছে। জি, আপনি এটা কীভাবে দেখেন? আমি পজিটিভলি দেখি, কারণ আপনার ই কমার্স ইন্ডাস্ট্রি এখনও যথেষ্ট ছোট। সো আই থিঙ্ক ভালো কোম্পানি আসলে বা ইনভেস্টমেন্ট করলে ওভারঅল ইন্ডাস্ট্রির জন্যই ভালো। আপনার নতুন টেকনোলজি আসবে বা আপনার জব ক্রিয়েশন হবে এবং ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। সো এবং এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আমাদের জন্য বা যে কোনো ই কমার্স যারা মেইন স্ট্রিমে আছে তাদের জন্যও ভালো, কারণ মার্কেটটাকে গ্রো করানো ইম্পর্টেন্ট এবং যেটা ফার্স্ট যত গ্রো করবে তত সবার জন্যই ভালো। আই থিঙ্ক ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এটা। অনেকেই যারা ক্ষুদ্র বাংলাদেশের ব্যবসায়ী আছেন তারা কিন্তু ভয় পাচ্ছেন, শঙ্কা প্রকাশ করছেন। যদিও অনেকেই আপনার সংগঠনে বলা হচ্ছে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আসলে কি কারণ নেই? ক্ষুদ্র উদ্যোক্তাদের আসলে শঙ্কিত হওয়ার খুব বেশি কারণ নেই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি ই কমার্স নিয়ে। এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ই ক্যাবের সাবেক সভাপতি রাজীব আহমেদ এবং দারাজ.com-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যেটা আহমেদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম ছোটো ছোটো যারা টেক ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করতে চান, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা একটা ভালো বড় প্ল্যাটফর্ম পায় না। আমি যদি বলি দারাজের কথা বলি, আমি যদি অ্যামাজনের কথা বলি, তাদের একটা বিশাল একটা প্ল্যাটফর্ম আছে, CMS আমি যদি সেটাকে বলি, তারা সেখান থেকে খুব সহজেই কাজটা করতে পারেন। কিন্তু এই একটা বিশাল যে খরচ, এটা সবার জন্য সম্ভব নয়। সো সবার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা, কমন প্ল্যাটফর্ম যে সবাই এখানে আসতে পারে, সেই বিষয়ে ই কমার্স অ্যাসোসিয়েশন আপনারা কিছু ভাবছেন কিনা? ই কমার্স অ্যাসোসিয়েশনটা একটা ট্রেড বডি, তো আমাদের আসলে কোনো ব্যবসায় ইনভলভ হওয়া কোনোভাবে সম্ভব না। এটি যদি কেউ করতে পারে বাংলাদেশে জাতীয় পর্যায়ে, সেটা একমাত্র সরকার করতে পারে। আর এটার একটা হিউজ খরচ আছে এবং খুব 5 বছর 10 বছরে কোনো প্রফিট আসবে না সেটা চিন্তা করে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। সেক্ষেত্রে সরকার ছাড়া আসলে এটাকে করতে পারবে না এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। জি, সরকার অ্যাসোসিয়েশনের পক্ষ আছে, বেসিস আছে, তারা কি কিছুই হেল্প করতে পারে না? সরকার নিশ্চয়ই করবে, কিন্তু আপনাদের অ্যাসোসিয়েশন হিসেবে কোনো দায়িত্ব নাই একেবারেই? আমাদের দায়িত্ব তো আসলে আমরা এই 1000 কোটি টাকাটা কোত্থেকে পাবো? না, নিশ্চয়ই নয়, নিশ্চয়ই পারবে এটা তো আসলে টাকা ছাড়া দায়িত্ব আমরা কিভাবে পালন করবো? এটা তো ব্যবসার ব্যাপার, টাকার ব্যাপার, তাই না? আচ্ছা আচ্ছা। আমরা যেটা করছি ই ক্যাব থেকে সেটা হচ্ছে যারা মিনিস্ট্রি সহায়তা নিয়ে
মিনিস্ট্রি টাকা দিয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যারা মেম্বাররা আছে তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করেছে। কি ধরনের ট্রেন আমরা প্রশিক্ষণ দিয়েছি। কি ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন? ই কমার্স করতে হলে একজন নতুন উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা তাদের যা যা সমস্যা হতে পারে, কারণ বাংলাদেশে আপনার ই কমার্স নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এখন পর্যন্ত। আচ্ছা। এমনকি উদ্যোক্তা নিয়েও আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির ইনোভেশন ডিপার্টমেন্ট ছাড়া, এন্টারপ্রেনারশিপ ছাড়া তেমন কোনো কোথাও উদ্যোক্তা নিয়েও আপনার পড়াশোনার কোনো স্কোপ নেই। আমরা ওই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। সেটা খুবই লিমিটেড স্কেলে, হয়তো 50 লাখ টাকা বা 1 কোটি টাকার ব্যাপার, কিন্তু আপনি যেই বিষয়টা নিয়ে বলছেন সেটা আসলে অন্তত 1000 কোটি টাকা দিয়ে শুরু করতে হবে, 1000 লোককে বেতন দিতে হবে। তো এই জিনিসগুলো তো আসলে মানে আর আমাজন বা আলিবাবার যে প্ল্যাটফর্মটা অলরেডি আছে, নতুন করে আবার চালু করে তো আমাদের কোনো লাভ নেই। যেটা আছে সেটাকেই, বাংলাদেশি কোম্পানিও রয়েছে, আজকের ডিল রয়েছে, তো যারা এক্সিস্টিং যারা রয়েছে তাদেরকেই যদি সাপোর্ট দেওয়া যায় এবং তাদেরকে যদি একটা কমপ্লায়েন্সের আন্ডারে আনা যায় যে আপনারা ক্ষুদ্র উদ্যোক্তাদের এই সুবিধা দিতে বাধ্য থাকবেন, তার বিনিময়ে সরকার থেকে আপনারা এই সুবিধা পাবেন। এটা একটা ভালো মডেল, ভালো বিজনেস মডেল হতে পারে। অনেক ধন্যবাদ জনাব হক। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যখন এই আমরা বলছি যে ইনোভেশনের কথা বলছি বা ব্যাক এন্ডে যে কাজগুলো থাকে, সফটওয়্যার রিলেটেড যে কাজ থাকে, সেখানে প্রত্যেকটা দেশের নিজস্ব একটা আলাদা চরিত্র থাকে এবং নিশ্চয়ই সেটা দেখেই আপনারা সেইভাবে কাস্টমাইজ করেন। জি, বাংলাদেশের বাজারের জন্য আপনারা কী ধরনের বিষয়ে কাস্টমাইজ করেন? আমি একটা জিনিস আমি বুঝতে পারি, আপনি বলছিলেন যে ক্যাশ অন ডেলিভারির কথা বলছেন, সেটা ছাড়া আসলে আর কি আছে? আপনার যেমন বাংলাদেশের জন্য আমরা যে ধরনের কাস্টমাইজ করেছি, কারণ আমরা যে প্ল্যাটফর্ম বা আমাদের যে টেকনোলজি যেটা দিয়ে সাপোর্ট করে ওভারঅল দারাজ ইনফ্রাস্ট্রাকচারকে, সেটা আপনার আলিবাবার তৈরি, এবং যেটা বেসিক্যালি সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়াতে সেম টেকনোলজি ইউজ করা হচ্ছে। সো এখানে আপনার যে ধরনের কাস্টমাইজেশন, ফর এক্সাম্পল কাস্টমার বিহেভিয়ার ওয়াইজ আপনার কোন ধরনের মানে কোন টাকার প্রোডাক্ট, ফর এক্সাম্পল কোন প্রাইস পয়েন্টে কাস্টমার বেশি আকৃষ্ট হয়। ফর এক্সাম্পল সাউথ ইস্ট এশিয়া হয়তো আপনার বাংলাদেশ টাকা 3 থেকে 4000 টাকা হচ্ছে অ্যাভারেজ পারচেস থাকে, বা বাংলাদেশের জন্য কিন্তু 1000 থেকে 1500 টাকা। সো ওই ওয়াইজ আপনার কাস্টমাইজ করা যাতে কাস্টমাররা তার পারচেস বিহেভিয়ার ওয়াইজ ওই সেগমেন্টের প্রোডাক্ট দেখতে পারে, অর্থাৎ যেটা পুরোটাই আপনার হচ্ছে এআই দ্বারা ড্রিভেন করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাক এন্ডে কাজ করে। আপনার এর সাথে আপনার যেটা বললাম সিওডি একটা অপশন রাখা, তারপর লোকাল যত পেমেন্ট পার্টনার আছে তাদেরকে আপনার ইনক্লুড করা, নট যে ঠিক আছে আমি শুধু ভিসা বা মাস্টার কার্ড বা এমএক্স রাখবো, তার সাথে আপনার লোকাল যে ওয়ালেটগুলো ভালো করছে তাদেরকে আপনার ইনকর্পোরেট করা, আপনার টোটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা কাস্টমাইজ করা, আপনার লোকাল প্রোডাক্টের উপর ফোকাস করা, অর্থাৎ লোকালি যেসব ইম্পোর্টার আছে বা ম্যানুফ্যাকচারার আছে বা আপনার স্মল এন্টারপ্রেনার আছে, এদেরকে আপনার সাপোর্ট করা। ফর এক্সাম্পল আমার কিন্তু ধরেন দারাজের 7000 সেলার এখন কাজ করছে, এর ভিতরে যদি আমি দেখি আপনার মেজরিটি কিন্তু হচ্ছে স্মল বিজনেসম্যান, যারা আপনার অনেকে আছে স্টুডেন্ট, অনেক আপনার 20% ফিমেল এন্টারপ্রেনার যারা কাজ করছে দারাজের সাথে। সো এদেরকে সাপোর্ট করা এবং এদেরকে আপনার রেগুলার ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এবং আমরা যেটা চিন্তা করি যে দারাজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ইকোসিস্টেমটাকে ডেভেলপ করা হচ্ছে ওই প্ল্যাটফর্মের জন্য, যেটা বড় কাজ। হ্যাঁ, বড় কাজ। সো আপনার এর ভিতরে লজিস্টিক আছে, পেমেন্ট আছে, আপনার কাস্টমার এডুকেশন আছে, সেলার বেজ আছে। সো সবগুলো নিয়েই আর কি, সবগুলো অ্যাঙ্গেল থেকে কাজ করতে হয়। অনেক ধন্যবাদ। আমি আরও ফিরে আসবো। ট্রাস্ট, মানে আমি যেটা বলছিলাম যে আসলে এখনও ক্যাশ অন ডেলিভারি বেশি হয়, এখনও খুব বড় দামের একটা ফ্রিজ কিনলেও খুব বেশি দেখি না আমরা, ছোটো ছোটো 200 টাকার জিনিস, 100 টাকার জিনিস। এই জায়গায় যেতে আসলে কতদিন লাগতে পারে? এটা আসলে ট্রাস্টে যতখানি ইস্যু হচ্ছে কাস্টমারের অভ্যস্ততা। আমরা অভ্যস্ত হয়ে গেছে যে আমরা ক্যাশ অন ডেলিভারিতেই হবে এখন, আর আমরা ক্রেডিট কার্ড অনলাইনে খুব একটা লেনদেন করি না। আলটিমেট সবার উদ্দেশ্য কিন্তু আসলে ক্যাশলেস সোসাইটি, কিন্তু সেটা সময় লাগবে, এটা আরো 5 বছর লাগবে এবং পুরোপুরি যাবে কিনা ভারতে কিন্তু পুরোপুরি এটা মানে সরে যায়নি। ভারতে এখনো মোটামুটি 20-30% আপনার ক্যাশ অন ডেলিভারি আছে, এটা বাংলাদেশে হবে। আর বাংলাদেশি ই কমার্সের আমরা একটা জিনিসকে আসলে মানে আলোচনা আনি না, সেটা হচ্ছে ফেসবুক। এখনো বাংলাদেশের যা অর্ডার আছে একটা বড় অংশ হচ্ছে ফেসবুকের মাধ্যমে, অথবা আমাদের মার্কেটিং টুলটা হচ্ছে ফেসবুক, কারণ বাংলাদেশে ফেসবুকে 3 কোটি অ্যাকাউন্ট রয়েছে এবং এফ কমার্সের উদ্যোক্তা হচ্ছে 20,000-এর একটু বেশি। তো আমাদের এখনো ওই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তো ফেসবুকে তো আসলে কোনো নিয়ন্ত্রণ নেই, অন্তত বাংলাদেশে ফেসবুককে কোনোভাবে নিয়ন্ত্রণ করা বা নজরদারি করার কোনো ব্যবস্থা নেই। এই ব্যাপারেও আসলে নজরদারি হোক, সেটা আমি নজরদারিকে পজিটিভ অর্থে বলছি। আপনি ফেসবুকে কেউ একজন ফ্রড করে চলে গেল, আপনার নিশ্চয়ই কোনো একটা মেকানিজম থাকা উচিত, আমি তাকে ট্র্যাক করবো, তাই না? এটা তো থাকা উচিত। এই ব্যাপারগুলোতে আমি মনে করি যে সরকারি মানে পজিটিভ অর্থেই আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত ফেসবুকের ফ্রডের ব্যাপারে আরেকটু যদি আমরা ভূমিকা পাই তাহলে ভালো হবে। সেটা ধন্যবাদ। ডেলিভারির ক্ষেত্রে একটা বড় একটা সমস্যা হয় বাংলাদেশের জন্য, অন্তত আমি যদি আবার শহরের কথা বলি, ঢাকার কথা বলি, সময় মতো দেওয়া, এই বিষয়গুলো, যে লজিস্টিক সাপোর্ট, সেই বিষয়ে কি দারাজের বাড়তি কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, সো
এটা আমাদের শুরু থেকেই মানে একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, Challenge. যেটা আপনার হচ্ছে সমাধান করাটা আমাদের গ্রোথের জন্য অনেক বেশি প্রয়োজন। সো আমরা যেটা করেছি 2017 থেকে শুরু থেকে ছিল, বাট স্মল পরিসরে, বাট 2017 থেকে আপনার উই স্টার্ট ইনভেস্টিং ইন আওয়ার লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার। সো এখন কারেন্টলি দারাজে যত প্যাকেজ বা যত অর্ডার ডেলিভারি হয় তার 60-65% আমাদের নিজস্ব ফ্লিটে ডেলিভারি হচ্ছে। আচ্ছা। আপনার ঢাকা এবং ঢাকার বাইরে 19টা জেলাতে ছিল, এবং এই মাসে আরও 13টা জেলা নতুন অ্যাড করা হচ্ছে, যেখানে আমরা আমাদের নিজস্ব লোক দিয়ে বা ডেলিভারি ভেহিকেলে আপনার হোম ডেলিভারি করা হবে। আচ্ছা। সো যেহেতু আপনার ইনফ্রাস্ট্রাকচার ন্যাচারালি গ্রো করা নাই, তো এই কারণে আমাদের নিজস্ব ইনভেস্টমেন্টেই আপনার এইটা আর কি ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হচ্ছে, যাতে করে কাস্টমারদেরকে ভালো একটা সাপোর্ট দেওয়া যায় বা সার্ভিস দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ জনাব সৈয়দ মোস্তাহিদুল হক। জনাব রাজীব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব যে মূল উদ্দেশ্য যে আমাদের আলোচনা, যে বাংলাদেশে ই কমার্সের বাজারটা আরও প্রসারিত হোক, সেটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যশিরা। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।